শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে পারে, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। নির্বাচনে তাড়াহুড়োয় বিভক্তির শঙ্কা। কাল থেকে শুরু অমর ২১শে বইমেলা। প্রস্তুতি স্টল, প্যাভিলিয়ন। প্রাণের মেলার জন্য অধীর অপেক্ষায় লেখক পাঠক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশের বৃহত্তম জুম্মার নামাজ আজ। এবং ২ মাস পর কাল থেকে ফের সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা। পর্যটন বাণিজ্য বন্ধে দ্বীপের ব্যবসায়ীদের উদ্বেগ। স্বাগত। এখন বাজারে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা, আমি গালিব ইবনে রিয়াজ। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে একথা জানিয়েছেন তিনি। শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ডক্টর ইউনূস বলেছেন, দেশব্যাপী নিজেদের সংগঠিত করে তুলেছে শিক্ষার্থীরা। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সম্প্রতি সুইজারল্যান্ড সফর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক আলোচক গিডিয়ন র্যাচম্যানের পডকাস্টে অংশগ্রহণ করেন তিনি। র্যাচম্যান রিভিউ নামের ওই পডকাস্টে তিনি আলোচনা করেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতির ভবিষ্যৎ সংক্রান্ত নানা ইস্যু। জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে বাংলাদেশের আগামী নির্বাচন সম্পর্কে আলাপের এক পর্যায়ে ডক্টর ইউনূস বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা রয়েছে। ছাত্ররা দেশের জন্য জীবন দিতে পারে। জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকেই রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। ছাত্রদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সুযোগ দেয়া দরকার বলেও মনে করেন অন্তর্বর্তী সরকার প্রধান। তিনি বলেন, তরুণরা সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ। তারা খারাপ কোনো কিছুর সংস্পর্শে নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। তবে শিক্ষার্থীরা মূলধারার রাজনীতিতে জড়ালে তাদের ঐক্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। বলেন, সরাসরি মাঠে নামলে সব রকম রাজনীতিবিদের সঙ্গে তারা যুক্ত হবেন। তারা তখন নিজেদের সক্রিয়তা ধরে রাখতে পারবেন কিনা তা এখন নিশ্চিত করে তো বলা যাচ্ছে না। তবে একটা সুযোগ তো দিতেই হবে। শিক্ষার্থীরা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, দেশব্যাপী নিজেদের তারা সংগঠিত করে তুলছে। সাক্ষাৎকারে সিরিয়ার উদাহরণ টেনে ডক্টর ইউনূস বলেন, দ্রুত নির্বাচন করা সবসময় ভালো সমাধান নাও হতে পারে, কারণ তাড়াহুড়োর কারণে পুরো জাতি আরও বিভক্ত হয়ে যেতে পারে। সতীর্থ কর্মকার, এখন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে রাস্তা অবরোধ ও গণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল তাদের মন গলাতে পারেনি। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে বৃহস্পতিবার এই কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। বিস্তারিত সানিম মৃধার প্রতিবেদনে। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ ৭ দফা দাবিতে কয়েকদিন ধরেই সোচ্চার তিতুমির কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনের রাস্তায় নেমে পড়েন তারা। এরই মাঝেও অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের নিয়ে যাওয়া হয় আশপাশের হাসপাতালে। এরপরও থামেনি আন্দোলন। শিক্ষার্থীরা জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন। প্রশাসন কোনো ধরনের সহযোগিতা না করে, আমরা গতকালকে প্রিন্সিপালকে বলেছিলাম যে আপনার কর্তৃপক্ষ আছে, আপনি আমাদের কর্তৃপক্ষ, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আপনি যেহেতু বলছেন আমাদের 100% যৌক্তিক আন্দোলন, আপনি সেখানে জানান, রাষ্ট্র আমাদের যোগাযোগ করুক। সে তো সেটা করে নাই, সকালে আমাদের দিকে মশকরা করছে।
রাজধানীর ব্যস্ততম রাস্তার মধ্যে একটি মহাখালী থেকে গুলশান 1-এর সড়কটি। এই পথেই রয়েছে ক্যান্সার, টিবি সহ বেশ কয়েকটি সরকারি হসপিটাল। এমনকি নানা পেশার কর্মজীবীদেরও এই পথেই চলাচল করতে হয় প্রতিনিয়ত। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তা আটকে যাওয়ায় অনেকেই পড়েন বিপাকে, ঝাড়েন ক্ষোভ। আন্দোলন করুক, আন্দোলন আমরাও করছি, আমরাও টিয়ার গ্যাস খাইছি, আমরাও রাবার বুলেট খাইছি, কিন্তু এভাবে তো হয় না, এতগুলা মানুষকে কষ্ট দিয়া। দেশটার অবস্থা কি দেখছেন? সারা রাস্তা পুরো ঢাকা শহর জাম লাগা রয়েছে। ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কাজ শেষ করে আবার হাঁটতে যাচ্ছে আমতলিতে, এই হাঁটাহাঁটেই, তাছাড়া তো আর কোনো উপায় নেই, গাড়ি তো চলতেছে না, বন্ধ। খাবার নিয়ে যাইতে পারতেছে না আর কি, সমস্যা হইতে হবে, অন্যরা আর কি বাকিরা বাইরে খাইতে হবে। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙতে রাত 9টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল তিতুমীর কলেজের সামনে যান। নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন শিক্ষার্থীদের। আমি অনুরোধ করব যে তোমরা এই যে অনশনটা বাদ দিয়ে আন্দোলনের বর্তমান যে অবস্থাটা, এইটা তোমরা তোমাদের পরিচয় থেকে তোমরা একটুখানি হয়তো বিবেচনা করো, কারণ হচ্ছে আমাদেরকে তো মেসেজটা পৌঁছায় বাস্তবায়ন তো কালকে যে বলেই তো হবে বা কেউ বলবে। এই কারণে তোমাদের এই যে আন্দোলনের যৌক্তিকতাটা, এইটা নিয়ে কোনো দ্বিমত আমার নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কথায় আশ্বস্ত হননি শিক্ষার্থীরা। বলেছেন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত চলবে আন্দোলন। তোমাদের সঙ্গে কথা বলার জন্য। সানি মৃধা, এখন, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হচ্ছে এবারের বইমেলা। প্রস্তুত মেলার স্টল, প্যাভিলিয়নগুলো। প্রাণের মেলার জন্য মুখে আছেন পাঠকরা। পরিবর্তিত পরিস্থিতিতে লেখক ও প্রকাশকদের কাছেও এ এক ভিন্ন বইমেলা। মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা ও নিরাপত্তার প্রত্যাশাও তাদের। পরিসরের বিবেচনায় এটিকে সবচেয়ে বড় বইমেলা বলছে বাংলা একাডেমি। আবু বকর মনের ক্যামেরায় ফরহাদ বিন নূরের প্রতিবেদন। –1947 ব্রিটিশ শাসনের থাবা থেকে মুক্তি পেলেও এদেশের মানুষকে পড়তে হয় পাকিস্তান কর্তৃক ভাষা কেড়ে নেয়ার ষড়যন্ত্রের জালে। তারপর 52 ভাষা আন্দোলন, শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, আসে বিজয়। বিজয়ের পরিক্রমায় 1971 থেকে এখন 2024-এর গণঅভ্যুত্থান, যেখানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধর আলো ছড়ায় বর্ণে বর্ণে। রিকশা চালক সুজনের স্যালুট বৈষম্যের বিরুদ্ধে মাঠে নামতে প্রেরণা যোগায় সকল খেটে খাওয়া মানুষকে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বইমেলায় তাই তো জুলাইয়ের আমাদের প্রাণের মেলা। তো আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ুয়া, বই পড়তে ভালোবাসি, তো সেখান থেকে আমার সবসময় বইমেলা আসা হয়। বইমেলা তো আসলে আমাদের অনেকটা আসলে আকাঙ্ক্ষার জায়গা, স্বপ্নের জায়গা। আমরা যদি একটা ভালো বাংলাদেশ চাই, ভালো বইয়ের কাছে আমাদের ফিরতে হবে। এবারের বইমেলা সেই বার্তা নিয়ে এসেছে বিশেষ মুহূর্তে, কারণ পুরো জাতি এখন একটা পরিবর্তনের আকাঙ্ক্ষায় আছেন। জাতি চায় একটি মুক্ত বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। বইমেলা সেই সুন্দর বাংলাদেশের কথাই বলবে এবার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের বইমেলায় বিগত সময়ে বঞ্চিত প্রকাশকরাও পেয়েছে স্টল।
সব ধরনের বইয়ের সংমিশ্রণ এবং লেখক পাঠক প্রকাশকের মিলন মেলায় সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা। একই সঙ্গে মেলার পুরো মাস জুড়ে শৃঙ্খলা এবং নিরাপত্তাও হোক নিশ্চিত, প্রত্যাশা সেটাই। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আন্তর্জাতিক বাজারে হুমকির মুখে দেশের প্রথম পরিবেশ বান্ধব রিসাইকেল পোশাক তৈরি প্রতিষ্ঠান সাইক্লো। মূলত নামের মিলের কারণে একটি সুইডিশ কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানটির সংখ্যা এই বিরোধ নিষ্পত্তিতে তারা অবমূল্যায়িত হলে দেশে বাধাগ্রস্ত হতে পারে পোশাক শিল্পের রিসাইকেল খাতে নতুন বিনিয়োগ, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি। মুনাফ রশিদের প্রতিবেদন। দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক উৎপাদনের দিক থেকে যা বিশ্বে দ্বিতীয় অবস্থানে। দেশে তৈরি পোশাকের বাজার প্রায় 5,000 কোটি ইউএস ডলারের। রপ্তানির ধারা অব্যাহত রাখতে আন্তর্জাতিক বাজার বিবেচনায় পোশাকের বৈচিত্র্য ও ক্রেতার চাহিদা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। জলবায়ুর প্রতিকূলতায় বৈশ্বিক ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা যেমন বাড়ছে, তেমনি তৈরি পোশাকের বর্জ্যের পরিবেশ সহায়ক রিসাইকেল বা পুনর্ব্যবহারে উৎপাদিত পণ্যের চাহিদাও এখন শীর্ষে। তথ্য বলছে 2022 সালে বিশ্ববাজারে রিসাইকেল টেক্সটাইল ফাইবারের বাজার ছিল 572 কোটি ডলারের। 2028 সাল নাগাদ যা 686 কোটি ডলারে পৌঁছাবে বলে আশা এ খাতের উদ্যোক্তাদের। রিসাইকেল পোশাক উৎপাদন ব্যয়বহুল হলেও দেশে যে কয়টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে শীর্ষে সিমকো স্পিনিং ও টেক্সটাইল মিলের অঙ্গ প্রতিষ্ঠান সাইক্লো, যারা পুনঃব্যবহারযোগ্য তন্তু প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করে 2014 সালে। দেশের প্রথম এই প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কাঁচামাল রপ্তানি করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ অন্তত 20টি দেশে। সাইক্লো প্রতি বছর 30 মিলিয়ন কেজি ঝুট কাপড় রিসাইকেল করে, যাদের বার্ষিক বিক্রির পরিমাণ $15 মিলিয়ন। তবে এই প্রতিষ্ঠানটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে 2021 সালে যাত্রা শুরু করা সুইডিশ প্রতিষ্ঠান সাইক্লোন। সাইক্লো যেটা আমাদের বাংলাদেশের ব্র্যান্ড, এই ব্র্যান্ডের জন্ম প্রথমে, ব্যবহার প্রথমে, এ কারণে ইট উইল গেট প্রায়োরিটি। এটা কাছাকাছি নকল করে কেউ অন্য কোনো ব্র্যান্ড ক্রিয়েট করে অথবা ট্রেডমার্ক ক্রিয়েট করে, তাহলে সেটার প্রায়োরিটিটা পরে আসে। অনেকগুলো দেশে ওনারা চাচ্ছেন যাতে সাইক্লো ব্র্যান্ড ইউজটা স্টপ করে দেয়। এইটাকে আমরা ট্রেডমার্কের ভাষায় বলি হচ্ছে ট্রেডমার্ক ডাইলুশন। সো এই ডাইলুশন এক ধরনের ইনফ্রিঞ্জমেন্ট, মানে আইনের ভায়োলেশন। নিজস্ব মেধাসত্ব কেড়ে নেওয়ার শঙ্কায় সাইক্লোনের সাথে বিরোধ নিষ্পত্তিতে ইতিবাচক ফল না পাওয়া গেলে হুমকির মুখে পড়তে পারে সাইক্লোর ব্যবসা, নষ্ট হতে পারে 800 কর্মীর কর্মসংস্থান। এতে সম্ভাবনাময় রিসাইকেল শিল্পের উদ্যোক্তা কমার পাশাপাশি স্থবিরতা দেখা দিতে পারে এ খাতের বিনিয়োগ থেকে শুরু করে সামগ্রিক অর্থনীতিতে। আমাদের যথেষ্ট লিগ্যাল প্রোটেকশন থাকা সত্ত্বেও ওনারা বিভিন্ন দেশে এই জিনিসটা মানছেন না। কেন? একটা কারণ হচ্ছে যে এটা বাংলাদেশি বোর্ন, সো বাংলাদেশ ইজ এ LDC country. It comes from East Asia or Southeast Asia. So এদেরকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। এইটাকে যদি আন্ডারমাইন করা হয় তাহলে এই রেসপেক্টটাকে ডিমিনিশ করা হবে অথবা ডাইলুট করা হবে। ইউরোপ সহ বিশ্বের প্রধান ক্রেতা দেশ যখন পরিবেশের সুরক্ষায় টেকসই ও রিসাইকেল পোশাকে জোর দিচ্ছে, তখন দেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানা 235টি। বিশ্বের সেরা 100টি কারখানার 50টি বাংলাদেশে। তাই ভবিষ্যতের বৈশ্বিকে বাজার ধরতে রিসাইকেল কারখানা বাড়ানো দরকার বলে মনে করেন এ খাতের উদ্যোক্তারা। মুনাফ রশিদ, এখন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অংশ নিয়েছেন দেশ বিদেশের লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। এই বিষয়ে আরও জানাতে টঙ্গীর ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, আজ কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন? কালিব, এবারে কিন্তু প্রথম ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে 3 পর্বে, অর্থাৎ এর আগে আমরা থেকে যখন 8 থেকে 10 বছর আগে তখন ইজতেমা হতো 1 পর্বে, এরপরে তাবলীগের 2 গ্রুপের বিভাজনের কারণে সেটি 2 পর্বে হয়েছিল। কিন্তু এবার 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম 2 পর্ব করবেন শুরায়ে নিজামের অনুসারীগণ এবং পরের পর্ব 14 তারিখ থেকে করবেন মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ। যে কারণে 3 পর্বে এই ইজতেমাটি বিভক্ত হওয়ার কারণে এবার কিন্তু মুসল্লিদের ভিড় কিছুটা কম দেখতে পেয়েছি আমরা। অন্যান্যবার যেরকম দেখি যে আমরা মুসল্লিদের ভিড় থাকে প্রচুর, কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, কিংবা ইজতেমার আগের দিনই রাস্তার ইজতেমা ময়দানের আশপাশের সড়কগুলোতে মুসল্লিরা অংশ নেয়,
তবে এবার তেমনটি ঘটেনি। ইজতেমার আশপাশের সড়কগুলো এখনো স্বাভাবিক রয়েছে এবং ইজতেমার ময়দানের ভেতরেও অনেক জায়গায় আমরা দেখেছি যে মুসল্লিরা খুব স্বাভাবিকভাবেই তাদের অবস্থান নিয়েছেন এবং মুসল্লিদের সমাগম কিন্তু ক্রমেই বাড়ছে, যেহেতু আজকে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হবে এবং সেই জুমার জামাতকে কেন্দ্র করে শুধুমাত্র ইজতেমায় আগত মুসল্লি ছাড়াও টঙ্গী এবং রাজধানী সহ বিভিন্ন জেলা থেকেও কিন্তু মুসল্লিরা এই ইজতেমা ময়দানে জুমার জামাত অংশ নিতে আসবেন এবং এই মুহূর্তে বাদ ফজরের পর এখানে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং সেটি বাংলায় সঙ্গে সঙ্গে মুসল্লিদের সুবিধার্থে তর্জমা করা হচ্ছে। এরপরে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বেশ কিছু আয়োজন রয়েছে ইজতেমা ময়দানে, বিশেষ করে 10:45টার দিকে এখানে তালিম শুরু হবে খিত্তায়। এরপরে সকাল 10টার দিকে ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষকদের বয়ান হবে এবং 11টার দিকে কিন্তু এখানে যে টিশার্ট মসজিদটি রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু বয়ান হওয়ার কথা রয়েছে এবং জুমার নামাজের আজকে যিনি ইমামতি করবেন তিনি হচ্ছেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের সাহেব এবং জুমার নামাজের পর এখানে বয়ান করবেন জর্ডানের শেখ ওমর খতিব, তিনি জুমার নামাজের পরে বয়ান করবেন। সবকিছু মিলিয়ে আসলে ইজতেমা ময়দানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পুরো দমে চলছে এবং এই ইজতেমাকে সফল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে, 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, সেনাবাহিনী এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সকলে কিন্তু কাজ করছেন এবং এই ইজতেমা ঘিরে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য পুলিশ তৎপর রয়েছে এবং আমরা আয়োজক কমিটির সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত দেশি মুসল্লিদের পাশাপাশি বিদেশি প্রায় 2000-এর অধিক মুসল্লি এই ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সামগ্রিকভাবে বলা যায় যে ইজতেমার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটি চলবে আগামী রোববার আখিরি মোনাজাতের আগ পর্যন্ত। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। গালিব 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। আজই শেষ হচ্ছে চলতি মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রবাল দ্বীপটিতে পর্যটকদের ভ্রমণের সুযোগ রাখা হলেও 1 ফেব্রুয়ারি থেকে আবারও ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যার প্রভাব পড়বে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে। এর ফলে উদ্বিগ্ন দ্বীপটির বাসিন্দা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদনে ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল মিয়া। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। দ্বীপের মায়াবী সৌন্দর্যের টানে প্রতি বছর ছুটে যান হাজারো পর্যটক। আগে এখানকার বাসিন্দারা শুধু সমুদ্রের ওপর নির্ভরশীল ছিল, তবে গত কয়েক দশকে পর্যটন নির্ভর হয়ে পড়েছে তাদের জীবিকা। ইতোমধ্যে দ্বীপটিতে গড়ে উঠেছে 1.5 শতাধিক হোটেল ও রিসোর্ট। মূলত পর্যটন সমাগম ঘিরে বছরে মাত্র 5 থেকে 6 মাস আয় করতে পারেন স্থানীয়রা। তবে চলতি মৌসুমে সরকারি বিধিনিষেধে গত 1 ডিসেম্বর থেকে প্রতিদিন দ্বীপে যাওয়ার সুযোগ পেয়েছেন মাত্র 2000 পর্যটক। তবে সেই সুযোগও বন্ধ হচ্ছে শনিবার থেকে, ফলে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গত বছরের ব্যবসায়িক অবস্থা আর এবছরের ব্যবসায়িক অবস্থা খুবই খারাপ। আগামী ফেব্রুয়ারি মাসটা যেন আমাদেরকে দিয়ে দেয়, যাতে আমরা দ্বীপবাসী এবং ব্যবসায়ীরা সকলে কিছু আয় রোজগার করে। মাত্র 3 মাস ব্যবসা করে এই দ্বীপের মানুষকে মূলত দ্বীপ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছে। জানুয়ারিতে গেছে প্রায় 10 থেকে 15 দিন, ওই 15 দিন 1 মাসের মতো আমাদের বিজনেস হয় নাই। প্রতি বছর 5 মাস পর্যটকবাহী জাহাজ চললেও এই বছর মাত্র 2 মাসের সরকার অনুমোদন দিয়েছে, যেটা আমাদের দ্বীপের মানুষের কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের 2 মাসের অল্প আয় দিয়ে বাকি 10 মাস পরিবার পরিজন নিয়ে চলা, সার্ভাইভ করা খুবই কঠিন হয়ে পড়বে। সরকারি নির্দেশনার কারণে আমরা কিন্তু নভেম্বরে পর্যটক নিতে পারিনি। তো আমাদের দাবি ছিল সেই নভেম্বরের প্রেক্ষিতে ফেব্রুয়ারিটা অন্ততপক্ষে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। নভেম্বর থেকে পর্যটকদের সেন্ট মার্টিনে রাতে থাকা নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটকের ভ্রমণ ও রাত্রি যাপনের সুযোগ রাখা হয়। কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে ভ্রমণে নিষেধাজ্ঞা আবারও বলবৎ হবে বলে জানালেন জেলা প্রশাসক।
সরকারের যে সর্বশেষ যে নির্দেশনা সেই অনুযায়ী 31 জানুয়ারি পর্যন্ত তারা সেন্ট মার্টিনে যেতে পারবেন। এ যাবৎ পর্যন্ত আমরা নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আর কোনো এরপরে এক্সটেনশন হবে এরকম কোনো নির্দেশনা আমাদের কাছে নাই। যদি দ্বীপবাসীর এরকম কোনো চাহিদা থাকে, যদি তারা আমাদের মাধ্যমে সরকারকে জানাতে চান, জেলা প্রশাসনের মাধ্যমে তারা জানাতে পারেন। আর এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেবে সেটি আমরা যথাযথভাবে বাস্তবায়ন করব। সেন্ট মার্টিনের ৮ বর্গ কিলোমিটার আয়তনের ছোট দ্বীপে বাস করেন প্রায় 10,000-এর বেশি মানুষ। এখন কক্সবাজার। দীর্ঘ সময় শিল্পের প্রসার ঘটেনি শিক্ষানগর রাজশাহীতে, তাতে কর্মসংস্থানে পিছিয়ে এই জনপদ। শিল্পায়নে বিসিক শিল্পনগরী ১ হতাশ করলেও নতুন সম্ভাবনা দেখাচ্ছে শিল্পনগরী ২। তবে প্লট বরাদ্দে বিসিকের নানা জটিলতায় শঙ্কার মুখে প্রকল্পটি। তাই শিল্প গড়তে সরকারি প্রণোদনার পাশাপাশি বিসিকের নীতিমালা সংস্কারের প্রস্তাব ব্যবসায়ী নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন মাসুমা আক্তার। নির্মল বাতাসের শহর রাজশাহী বাসযোগ্য নগরী হিসেবে কুড়িয়েছে খ্যাতি, সাথে শিক্ষানগরীর তকমা তো আছেই। তবে এত সব সুনাম সত্ত্বেও কর্মসংস্থান সৃষ্টিতে বরাবরই পিছিয়ে এই নগরী। রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের লক্ষ্যে 1972 সালে নগরীর সপুরায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী ১, যেখানে তুলনামূলকভাবে ভারী শিল্পকে প্রাধান্য দেওয়া হলেও বাস্তবে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি। নানা সংকটে এখানকার কারখানাগুলো। দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন 3 দিন করে বন্ধ থাকে, তবে টাকা কিছু যদি আমরা পাই তাহলে কারখানাটা পুরোটাই আবার চালু করতে চাচ্ছি। শিল্পায়নে বিসিক ১ হতাশ করলেও নতুন কর্মসংস্থানে রাজশাহীর পবায় 50 একর জমিতে 172 কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে বিসিক শিল্পনগরী ২, যেখানে প্লট রয়েছে 286টি। 2021 সালে প্রকল্পের কাজ শেষ হলেও এখন পর্যন্ত প্লট বরাদ্দ হয়েছে মাত্র 45টি, যেখানে সবেমাত্র শুরু হয়েছে 2-1টি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ, আর আংশিকভাবে চালু হয়েছে 2-1টি কারখানা। কারখানার লোকজন আমাদের বেশি নাই, 13-14 জন মতন। আরও ভালো হবে যদি বিসিকের সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়ে যায়। রাস্তা থেকে কারেন্ট নিলে আমরা চালু করেছি। কারখানা আরও চালু হবে যদি আপনার কারেন্ট, বিদ্যুৎ, পানি, গ্যাস লাইনে যদি ঢুকে যায় তাহলে সম্পূর্ণ কারেন্ট বিসিক সম্পূর্ণ চালু হবে। বিসিক শিল্পনগরী ২-এ অগ্রাধিকার পাচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। প্লটে প্রতি কাঠার দাম ধরা হয়েছে 8,26,000 টাকা। তুলনামূলকভাবে ব্যয়বহুল হওয়ায় অনেক উদ্যোক্তা ইতোমধ্যেই আগ্রহ হারিয়েছেন। এছাড়া প্লট বরাদ্দ ও মূল্য পরিশোধ প্রক্রিয়া সহ বিসিকের জটিল নীতিমালায় বিসিক শিল্পনগরী ২-এর সম্ভাবনা ফিকে হতে বসেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এ অঞ্চলে শিল্পের প্রসার ঘটাতে বিসিকের নীতিমালা সংস্কারের মাধ্যমে উদ্যোক্তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন সরকারি প্রণোদনা। আশেপাশে জমির মূল্য সর্বোচ্চ 3.5-3.5 লাখ টাকা কাঠা। তারপরে আপনার ওইখানে আমি কিনছি 8,26,000 টাকা করে কাঠা। তারপরে আপনি পুরাপুরি জমির মালিকানাও কিন্তু পাবেন না। আপনি যে ধরেন যে এসে যে আমার বিজনেসটা মের খেয়ে গেল, বা আমি প্লট নিয়েছি, আমি এতদিন পর ইন্ডাস্ট্রি করব, আমি এখন করতে পারছি না, সেক্ষেত্রে যে আপনি প্লটটা বাতিল করবেন, সেই বাতিল করার প্রক্রিয়াও কিন্তু অনেক জটিল। অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উদ্যোক্তাদের বিনিয়োগও উৎসাহিত করছেন বিসিক কর্মকর্তা। দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে বিসিক শিল্পনগরী ২ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। এখানকার পরিবেশটা এতই ভালো যে এখানে কিন্তু সেই যে চাঁদাবাজি বা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই ধরনের পরিবেশ নাই। এখানে সুন্দর একটা পরিবেশ আছে, আপনারা নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারেন। নতুন এই শিল্পনগরী ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি বলে মনে করেন রাজশাহীবাসী। সেই সাথে অতীতের হতাশা কাটিয়ে বিসিকের কর্মমুখী উদ্যোগে প্রকল্পটি পুরোপুরি সফল হবে এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। মাসুমা আক্তার, এখন রাজশাহী। বরগুনার বাজারে বেড়েছে মাছের সরবরাহ, এতে কমতে শুরু করেছে দাম। প্রকারভেদে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে মাছ, যদিও এখনও চড়া ইলিশের বাজার। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, বাজারে কোন মাছের দাম কত জানতে চাই এবং ইলিশের দাম কেন চড়া সেটিও জানতে চাই।
বন্যা যেহেতু শীতের তীব্রতা কমতে শুরু করেছে, সেহেতু উপকূলের যে জেলেরা রয়েছে, নদী কিংবা সমুদ্রগামী জেলেরা, তারা সকাল থেকেই কর্মচঞ্চল হয়ে উঠছেন এবং এর ফলে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। আমরা মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা কিংবা ফকিরহাটে খোঁজ খবর নিয়েছি, সেখানেও আমরা জেনেছি যে সামুদ্রিক মাছের উপস্থিতি রয়েছে, ইলিশের উপস্থিতিও রয়েছে। তবে এখানকার বাজার ঘুরে দেখলাম যে ইলিশের যে দাম সেটি কিন্তু আকাশচুম্বী এবং সাধারণ যে ক্রেতা তাদের ক্রয়সীমার বাইরে রয়েছে। আজকে বাজারে বড় আকৃতির যে ইলিশগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে, এবং মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 1600 থেকে 1700 টাকা কেজি দরে, এবং ছোট আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে 800 থেকে 1200 টাকা কেজি দরে। অন্যান্য মাছের ক্ষেত্রেও যেমন সমুদ্রের ঢেলা মাছ বিক্রি করা হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে, এবং অন্যান্য যে মাছ রয়েছে সমুদ্রে সেগুলো কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে দাম কমেছে। কাউইন মাছ, নদীর মাছ, সেটি বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে, এবং রুই কাতলা মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রায় 50 থেকে 70 টাকা পর্যন্ত দাম কমেছে। যেমন এখানে গত সপ্তাহেও রুই কাতলা বিক্রি করা হচ্ছিল 350 টাকা কেজি দরে, আজকে বাজারে এসে দেখলাম যে সেখানে 270 থেকে 300 টাকা কেজি দরে রুই কাতলা মাছ বিক্রি করা হচ্ছে। অন্যান্য মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি, যেমন চিংড়ি মাছ, নদীর চিংড়ি বিক্রি করা হচ্ছে 500 থেকে 600 টাকা কেজি দরে, এবং গলদা চিংড়ির ক্ষেত্রে দুটি ভেরিয়েশন রয়েছে। যেমন সাতক্ষীরা থেকে যে গলদা চিংড়িগুলো আসে বা খুলনা থেকে যে গলদা চিংড়িগুলো আসে সেগুলো বিক্রি করা হচ্ছে 700 টাকা কেজি দরে, এবং স্থানীয় যে নদ নদীর গলদা চিংড়ি রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকা কেজি দরে। এবং নদীর যে পাঙাশ রয়েছে কিংবা আইর রয়েছে, মেদ মাছ রয়েছে, শীতে যেটি বেশি পাওয়া যায় সেই মাছ বিক্রি করা হয় 700 থেকে 800 টাকা কেজি দরে। এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে এখানকার বাজারে যে পোয়া মাছগুলো রয়েছে, স্থানীয় যে নদীর পোয়া, সেগুলো বিক্রি করা হচ্ছে 100 থেকে 250 টাকা কেজি পর্যন্ত। সুতরাং দেখা যাচ্ছে যে সব মাছের ক্ষেত্রে কেজি প্রতি 50 থেকে 100 টাকা, এবং কোনো কোনো মাছে এর থেকে বেশি দামও এই বাজারে কমেছে। তো এই ছিল বরগুনা বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। বর্ণা। বরগুনা থেকে জিয়াদ মাহমুদ জানাচ্ছিলেন মাছের বাজার পরিস্থিতি। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার দিনাজপুরের হিলিতেই 50 লাখ টাকার মধু পাওয়ার আশা চাষিদের। এদিকে মৌ ও সরিষা চাষিদের সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। সোহেল রানার তথ্যে বিস্তারিত। বিস্তীর্ণ ফসলের মাঠ যেন হলুদ গালিচা। সরিষা ফুলে উড়ে উড়ে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। ফুল থেকে মধু নিয়ে ক্ষেতের পাশে রাখা বাক্সে জমা করছে চাষিদের পোষা মৌমাছি। দিনাজপুরের হিলির মাঠ জুড়ে এখন প্রায় একই দৃশ্য। মৌচাষীরা জানান সপ্তাহে একদিন সংগ্রহ করা হয় মধু। প্রতিটি বাক্স থেকে মেলে 2.5 থেকে 3 কেজি মধু। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো লাভের আশা চাষিদের। এখন এখানে যা মধু সঞ্চয় হচ্ছে সেই হিসাবে জানা যাচ্ছে যে আল্লাহ যদি আবহাওয়া ভালো রাখে তো 1 থেকে 2 লক্ষ টাকার মধু এখানে সঞ্চয় হবে। আমাদের মধুর বাজারটা একটু ডাউন যাচ্ছে, আর একটু যদি ভালো যায় তাহলে আমরা ভালো ফলাফল পাওয়ার আশা করি, একটু দাম ভালো হলে। মাঠ থেকে খুচরায় প্রতি কেজি মধু বিক্রি হয় 500 টাকা দরে। দেখে শুনে খাঁটি মধু কিনতে ভিড় করেন স্থানীয়রা। বাজার থেকে তুলনামূলক অনেক ভালো এখানকার মধুটা। হ্যাঁ, যার কারণে আমরা কিনতে এখানে আসলাম। অরিজিনাল মধুটা সংরক্ষণ করে বক্সের মধ্যে নিয়ে আসে এবং সেখানে তৈরি হচ্ছে। আমি এটা নিজ চোখে দেখার জন্যই আমি আসছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে এসব ক্ষেত থেকে 8 থেকে 10 টন মধু সংগ্রহ হবে, যার আনুমানিক মূল্য 250 কোটি টাকা। সেই সময় কিন্তু সরিষা ফসলটা বোনাস ফসল হিসেবে কৃষকরা ধরতে পারছে। একই সঙ্গে আমাদের এই হাকিমপুর উপজেলায় চলতি মৌসুমে 565টি মৌবাক্স স্থাপিত হয়েছে, যেখান থেকে আমাদের প্রত্যেক সপ্তাহে আমাদের মৌচাষীরা প্রায় 1230 কেজি পর্যন্ত মধু কিন্তু এই পর্যন্ত তারা হারভেস্ট করতে সক্ষম হয়েছে, এবং যেটা কিনা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে একটা বড় ভূমিকা পালন করছে। হিলিতে এবার 2600 হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যেখানে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে 565টি মৌবাক্স। এখন হিলি। এই মুহূর্তে এখন বাজারে নিচ্ছি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন বাজার। শীত নামলেই কিশোরগঞ্জের নরসুন্দা নদীতে উড়ে আসে অতিথি পাখি। জেলা শহরের
ভেতর পাখিদের অভয়ারণ্য এই এলাকায় নরসুন্দা লেক সিটি নামে পরিচিত। শীত মৌসুমে পাখি দেখতে এখানে আসেন দর্শনার্থীরা। তবে দখল ও দূষণে এই অভয়াশ্রম এখন হুমকির মুখে। মশিউর কায়েসের প্রতিবেদনে বিস্তারিত। আবু হুরাইরা দীর্ঘদিন যুক্ত ফটোগ্রাফির সাথে। ক্যামেরার ফ্রেমে প্রকৃতির রঙিন সৌন্দর্য বন্দী করতে টেকনাফ থেকে ছুটে বেড়ান তেতুলিয়া। তবে শীত এলেই তার ক্যামেরার লেন্স ঘুরে যায় নিজ জেলার নরসুন্দা নদীতে, খুঁজে অতিথি পাখিদের। কিন্তু এই বছর সেই পরিচিত দৃশ্য যেন ফিকে হয়ে গেছে। দখল আর দূষণে নরসুন্দার এই অভয়ারণ্য এখন প্রাণ হারাতে বসেছে তার সৌন্দর্য। কচুরিপনার ভিড়ে অতিথি পাখিদের অস্তিত্ব খুঁজে পাওয়াই যেন কঠিন হয়ে উঠেছে। ছবি তুলতে গিয়ে পাখি এবং কচুরিপনা দুইটা গুলিয়ে ফেলতেছি। হ্যাঁ, তো আমি আলাদা করতে পারতেছি না যে পাখি কোনটা কচুরিপনা কোনটা, এত বেশি পরিমাণে এখানে কচুরিপনা। তো এটা যদি আসলে পরিষ্কার করা যেত, যদি সবসময় আমরা পরিষ্কার রাখতে পারতাম, তাহলে এখানের সৌন্দর্যটা আরো বেশি উপভোগ করতে পারতাম। নরসুন্দা নদীকে দৃষ্টিনন্দন লেক সিটি হিসেবে গড়ে তোলার পর থেকে শীতকালে নতুন প্রাণ সঞ্চার হয়েছিল এখানে। জানুয়ারি এলেই নরসুন্দার বুক চিরে ভিড় জমত হাজার হাজার বালি হাঁস সহ নানা প্রজাতির পরিযায়ী পাখি। পাখির কলকাকলিতে ভরে উঠত আশপাশের এলাকা। তবে ধীরে ধীরে কমছে পাখির সংখ্যা, হতাশা বাড়ছে প্রকৃতি প্রেমীদের মাঝে। পাখি দেখতে আসছি, নদী তো অনেক ময়লা, তার জন্য দেখতে পারতেছি না। যদি পরিষ্কার থাকতো তাহলে দেখা যেত। পরিষ্কার জিনিসটা থাকলে তো দেখতেও ভালো লাগে, আবার নদীর পানিটাও উপভোগ করা যায়। পরিবেশবাদীদের দাবি, পরিযায়ী পাখিদের এই অভয়ারণ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্থানীয়রাও চান দখল ও দূষণ মুক্ত করে অতিথি পাখিদের জন্য নরসুন্দাকে নিরাপদ আশ্রয়ে গড়ে তোলা হোক। এই এলাকাটা কচুরিপানা দ্বারা আবৃত থাকায় পাখিগুলো ঠিক মতো পানিতে বসতে পারে না, সাঁতার কাটতে পারে না। আমরা অনেকে ঘুরতে আসছি ওই জায়গায়, মানে নরসুন্দা নদীটা আগেকার দিনে অনেক সুন্দর ছিল, অনেক পাখি আসতো। আসলে এটা পরিষ্কার থাকলে হয়তো আমরা পাখিগুলা পানিগুলা উপভোগ করতে পারতাম। অতিথি পাখিদের জন্য অনুকূল পরিবেশ এই নদী। তবে দখল দূষণে নরসুন্দায় আসা পাখিরা পড়তে পারে খাদ্য সংকটে। যে সকল পোকামাকড় খেয়ে বড় হয়, দেখা গেছে যে এই ময়লা আবর্জনার কারণে এখানে সেই পোকামাকড় এদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন, যার ফলে ওদের খাদ্যের চাহিদা ওরা সম্পূর্ণরূপে পূরণ করতে পারছে না। অতিথি পাখিরা শুধু নরসুন্দার সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দখল দূষণ রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এই সুন্দর হারিয়ে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। জন্ম নিবন্ধনের অভাবে ফরিদপুরের দুটি যৌনপল্লীর শিশুরা ভর্তি হতে পারছে না স্কুলে। নিষিদ্ধ পল্লীতে থাকা মায়েরা তাদের সন্তানদের পড়ালেখা করাতে চাইলেও জন্ম নিবন্ধন জটিলতায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের শিক্ষার ভবিষ্যৎ। স্থানীয় একটি সংগঠন শিশুদের আবাসন ও শিক্ষার ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয়। স্থানীয় সরকার বিভাগ বলছে শুধু মায়ের নাম দিয়েই করা যাবে সকল শিশুর জন্ম নিবন্ধন। মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে বিস্তারিত। কেউ হতে চায় নার্স, কেউ বা পুলিশ, আবার কারো ইচ্ছা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার। তবে স্বপ্ন অনেক হলেও সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে জন্ম নিবন্ধন সনদ। নিষিদ্ধ পল্লীতে থাকা মায়েরা তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা চাইলেও জন্ম নিবন্ধন জটিলতায় সে ইচ্ছা অনিশ্চয়তার মুখে। ফরিদপুর শহরের রথখোলা ও C&B ঘাট এলাকায় রয়েছে দুটি যৌনপল্লী। পল্লী দুটিতে মোট ৩৮৯ জন যৌনকর্মী রয়েছেন। তাদের শিশু সন্তান রয়েছে ২৯৬ জন। এদের মধ্যে অনেকেই জন্ম নিবন্ধন করতে না পারায় স্কুলে ভর্তি হতে পারছে না। নিজের অন্ধকারে বসবাস মেনে নিলেও সন্তানদের উচ্চ শিক্ষিত করতে চান মা। তবে নিবন্ধনের জটিলতায় মায়ের সেই স্বপ্ন এখন পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। এই জন্ম না থাকার কারণে আমি লেখাপড়া করতে পারতেছি না, তাহলে কিভাবে নার্স হবো? আমার জন্ম ডিজিটাল করানো, তার জন্য আমাদের স্কুলে ভর্তি নিচ্ছে না। পড়াশোনা করতে চাই, কিন্তু হাজার নাম উঠানোর জন্য আমরা পড়াশোনা করতে পারতেছি না। আমি বড় পুলিশ হতে চাই,
আর এখান থেকে মানে মূলত আমি যাইতে চাই। লেখাপড়া করে অনেক বড় হওয়ার ইচ্ছা, এটা না হলে আমি কোনো কিছু স্বপ্ন পূরণ করতে পারবো না। যৌনকর্মীর সন্তানদের আবাসিকের পাশাপাশি পড়ালেখার সুবিধা দিয়ে আসছে শাপলা মহিলা সংস্থা নামে একটি স্থানীয় সংগঠন। শহরতলির গেরোদায় শিশুদের আবাসনের জন্য গড়ে তোলা হয়েছে ভবন। বর্তমানে সেখানে 50 জন মেয়ে ও 35 জন ছেলে আবাসন ও শিক্ষা সুবিধা পাচ্ছে। এই শিশুদের অনেকে জন্ম নিবন্ধন কার্ড নাই, ডিজিটাল হওয়ার কারণে জন্ম নিবন্ধন কার্ড করতে সমস্যা হচ্ছে, কারণ ওদের মায়েদেরই জন্ম নিবন্ধন কার্ড নাই। বর্তমানে যে অনলাইন জন্ম সনদ এবং এই অনলাইন জন্ম সনদ অনেকেরই নাই, আর এটা নাই এই কারণে ওনারা স্কুলেও ভর্তি হতে পারতেছে না, কোনো শিশুদের স্কুলে ভর্তি করতে পারছে না। জটিলতা কাটানোর জন্য আমরা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ করতেছি, পৌরসভা, তারপরে ডিসি অফিস, আর বিগত 4-5 বছর যাবত এগুলি নিয়ে আমরা লড়তেছি। জয়েন্ট সেক্রেটারি এদের কাছে বিভিন্নভাবে পাঠানো যে শুধু মার পরিচয়ে যাতে এরা ভর্তি হতে পারে। মায়েরা সন্তানদের জন্ম নিবন্ধনের সময় বাবার নাম সঠিকভাবে দিতে না পারায় জন্ম নিবন্ধন করতে সমস্যা হয়। সরকার যদি এ ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে জন্ম নিবন্ধন সনদ দিতে বাধা থাকবে না বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। মা এবং বাবা দুজনের বাধ্যতামূলক জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড লাগে, কিন্তু আসলে তো যৌনপল্লীতে এখানে বাবা ওইভাবে তো ট্রেস করা যায় না, যার কারণে আমরা এই জন্ম নিবন্ধনটা দিতে আমাদের সমস্যা হচ্ছে। দেশে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুই জন্ম নিবন্ধন সনদ পাওয়ার যোগ্য। যৌনপল্লীর শিশুরাও তার ব্যতিক্রম নয়। শুধুমাত্র মায়ের নাম দিয়েই জন্ম নিবন্ধন করা যাবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নিষিদ্ধ পল্লীতে জন্ম নেওয়ার শিশু যে তার ক্ষেত্রেও জন্ম নিবন্ধন অবশ্যই হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেটা বাধ্যতামূলক। এক্ষেত্রে একটা সমস্যা হয় যে তার বাবার পরিচয়টি অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। এই ক্ষেত্রে আমাদের যে সিস্টেম যেটা ডেভেলপ করা হয়েছে সেই জায়গায় বাবার পরিচয় বাদেও মায়ের জন্ম নিবন্ধন সনদ অথবা মায়ের পরিচয়ের ভিত্তিতেও আমরা এই নিবন্ধন করে দিতে পারি, সে সুযোগ আমাদের আছে। পড়ালেখার সুবিধার্থে সন্তানদের জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যৌনপল্লীর বাসিন্দারা। এখন ফরিদপুর। এখন বাজারে সময় হলো আরো একটি বিরতির। ফিরছি একটু পরেই। ফিরলাম বিরতির পর। আবারও স্বাগত এখন বাজারে। ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে ডুবুরিতল। কন্ট্রোল টাওয়ার এবং ব্ল্যাক হকের বেতার যোগাযোগে স্পষ্ট হয়েছে যে উড়োজাহাজটির অবস্থান অজানা ছিল না হেলিকপ্টার ক্রুর। যদিও দুর্ঘটনা কবলিত ব্ল্যাক হকের গুরুত্বপূর্ণ ট্র্যাকিং সিস্টেমটি বন্ধ ছিল বলে ধারণা করেছেন উড়োজাহাজ বিশেষজ্ঞরা। নুজহাত কামালের প্রতিবেদন। এমন প্রাণঘাতী বিমান দুর্ঘটনা 16 বছরে আর দেখেনি যুক্তরাষ্ট্র। দেশটিতে বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনা সচরাচর দেখা যায় না আরও আগে থেকেই। শেষবার 2009 সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ যায় 49 আরোহীর সবার। তবে সাম্প্রতিক বছরগুলোতে অল্পের জন্য দুর্ঘটনা এড়ানোর প্রবণতা বেড়ে চলায় উদ্বেগ বাড়ছে নিরাপত্তা নিয়ে। ওয়াশিংটনের পোটোম্যাক নদীতে স্থানীয় সময় বুধবার রাতের দুর্ঘটনা প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অত্যন্ত নিখুঁতভাবে রোনাল্ড রিগান বিমানবন্দরে অবতরণের পথে ছিল বিধ্বস্ত বিমানটি। নজরদারি ক্যামেরায় ধরা পড়া ফুটেজেও স্পষ্ট, সংঘর্ষের আগে বেশ অনেকটা সময় ধরে যাত্রীবাহী বিমানটির দিকে সোজা উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। রাতের পরিষ্কার আকাশে জলজলে আলোতে বিমানটি অস্তিত্ব জানান দেওয়া সত্ত্বেও মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টারটি কেন নিচ থেকে বা উপর দিয়ে উড়ে গিয়ে কিংবা ঘুরে গিয়ে সংঘর্ষ এড়ায়নি সে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ট্রাম্প। I was getting ready to go to bed, laying down when I hear the bang bang, a very unusual sound, something you don't hear on a daily basis. It's more like on a war zone, something you hear on movies, action. So that caught my attention. I looked up
the sky, I looked up the window, and all I could see at that moment was just smokes. মাঝ আকাশে দুর্ঘটনার সময় কানসাস থেকে উড়ে আসা বেসামরিক বিমানটিতে ৬৪ জন আরোহী এবং প্রশিক্ষণ উড্ডয়নে থাকা সামরিক হেলিকপ্টারটিতে ৩ জন সেনা ছিলেন। নদী থেকে ৩৫০ মিটার উপরে সংঘর্ষের পর জ্বলন্ত অগ্নিকুণ্ডে রূপ নেয় বিমান ও হেলিকপ্টারটি। বিমানের দুটি তথ্য রেকর্ডার বা ব্ল্যাক বক্সের একটি নদীর তলদেশ থেকে উদ্ধার করেছে ডুবুরি দল। হেলিকপ্টার ক্রুজে খুব কাছেই বিমানটির অবস্থান সম্পর্কে জানতেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং ব্ল্যাক হকের মধ্যকার বেতার যোগাযোগে এরই মধ্যে তা স্পষ্ট হয়েছে। যদিও বিমান বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা কবলিত ব্ল্যাক হকের গুরুত্বপূর্ণ ট্র্যাকিং সিস্টেমটি বন্ধ ছিল। This was a training flight of the helicopter. It apparently did not have its ADSB tracking system turned on. This is the signal that's sent out to air traffic control to track aircraft, and it also is a vital component of another system called TCAS, which is Traffic Collision Avoidance System, fitted to all commercial aircraft and military aircraft, which alerts them to other aircraft on a collision course, but the ADSB must be turned on. প্রশিক্ষণ ফ্লাইট হলেও দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি অভিজ্ঞ হাতেই ছিল বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বেসামরিক প্রশাসনের পাশাপাশি কাজ শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনও। 3টি বাণিজ্যিক বিমানবন্দর এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির অবস্থান মার্কিন রাজধানীতে। বলাই বাহুল্য অঞ্চলটির আকাশসীমা বেশ ব্যস্ত। ওয়াশিংটনে নদীর একদম পাশেই রিগান ন্যাশনাল এয়ারপোর্টের ব্যস্ত রানওয়ের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বেগ জানিয়ে আসছিলেন অনেক আগে থেকেই। নুজহাত কামাল, এখন বিশ্ব। দেশের ক্রীড়াঙ্গনের খবর। জাতীয় দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে এবার আন্দোলনে নেমেছেন সিনিয়র নারী ফুটবলাররা। বিদেশি এই কোচের বিরুদ্ধে ফুটবলারদেরকে কটাক্ষ করা সহ বেশ কিছু অভিযোগ তুলেছেন সাবিনা সানজিদারা। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন বাটলারকে অপসারণ করা না হলে একসঙ্গে পদত্যাগ করবেন তারা। আরো জানাচ্ছেন শরীফ রওশন। ব্যাপারটা আত্মসম্মানের। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের ট্রফি অর্জন, তাদের মতামতেরই কোনো গুরুত্ব নেই বাফুফের কাছে। সিনিয়র নারী ফুটবলারদের এমন অভিযোগে সরগরম বাফুফে ভবন। কোচ হিসেবে পিটার বাটলারকে কিছুতেই মানতে রাজি নন নারীরা। প্রয়োজনে নারী ফুটবলারদের অর্ধেকই ভবন ছাড়তেও রাজি। আমরা কোচকে সম্মান জানিয়ে নিজেদের সম্মান নিয়ে এখান থেকে যাব। পিটার বাটলারের সঙ্গে সাবিনা মান্ডা সহ দেশের সিনিয়র নারী ফুটবলারদের সম্পর্কের টানাপোড়েন বেশ পুরনো। গেল বছর নেপালে সাফে নারী খেলোয়াড়দের মাঠে না নামানোর দ্বন্দ্বের খবর শিরোপা জেতার খুশির জোয়ারেই ঢাকা পড়ে। তবে ইংলিশ এই কোচের সঙ্গে বাফুফে 2 বছরের জন্য চুক্তি নবায়ন করায় হতাশায় ডুবেছে নারীরা। আমরা আসলে চাইছিলাম ফুটবলের সাথে থাকতে। যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব। ট্রেনিং হচ্ছে আমি 11-এ খেলতাম, তো ওই 2 দিন একদিন আমাকে হচ্ছে মাঠে নামায়নি, মানসিকভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে। তো আমাকে 2 দিন 3 দিন আমার সাথে এরকম হয়েছে। তো আমি যখন চাপে যাব, আমি অনেক মেন্টালি একটা যে চাপে ছিলাম। এই বিষয়ে নারী উইংয়ের চেয়ারম্যান সহ সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মাধ্যমেও যখন সমাধান আসেনি, তখন প্রমিলা ফুটবলাররা তাকিয়ে আছেন বাফুফের নতুন সভাপতির দিকেই। ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আছেন, ওনার সাথে আমরা বসতে চাই। এই একটা বিষয় নিয়ে আমরা বারবার চাই না ফেডারেশনে এত হট্টগোল হোক। আপনারা বারবার মেয়েদেরকে হচ্ছে বিভিন্নভাবে ট্রাই করার চেষ্টা করেন, বাট পান না। তো এই জিনিসগুলো আসলে না হোক। ফুটবল হচ্ছে সবার প্রাণের খেলা, এটা সবাই ভালোবাসে। আমরা চাই না কোনোভাবে এটার উপরে কোনো এফেক্ট আসুক। আমরাও সমাধান চাই। সো আমরা আসলে ফেডারেশনের দিকে তাকাই আছি, ওনারা যা বলবে আমরা মেনে নেব। সাবিনা ঋতুপর্ণাদের সাথে ফুটবলের উঠতি তারকা সাগরিকা স্বর্ণাদের এই আন্দোলন নিশ্চয়ই দেশের ফুটবলের জন্য কোনো সুখবর নয়। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছে এখন বাজার। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে পারে, ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা। নির্বাচনে তাড়াহুড়োয় বিভক্তির শঙ্কা। কাল থেকে শুরু অমর 21 বইমেলা, প্রস্তুতি স্টল, প্যাভিলিয়ন, প্রাণের মেলার জন্য অধীর অপেক্ষায় লেখক পাঠক। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে তুরাগ তীরে দেশ বিদেশের লাখো মুসল্লি, দেশের বৃহত্তম জুম্মার নামাজ আজ। এবং 2 মাস পর কাল থেকে ফের সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটন বাণিজ্য বন্ধে দ্বীপের ব্যবসায়ীদের উদ্বেগ। এই ছিল এখন বাজারে। যাবার আগে জানিয়ে দিতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।